দ্য ফাউন্ডেশনাল 15 দেখা যাচ্ছে স্যার ম্যাথটা। ফান্ডামেন্টাল 15। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদের যতটুকু দেখানো হয়েছিল, কত নাম্বার এই পর্যন্ত হয়েছিল আপনাদেরকে। আচ্ছা বলেন, লাস্ট ক্লাসের যে অঙ্কগুলো হয়েছিল কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা? প্রথম আমরা ওইগুলো একটু সলভ করি, তারপরে নতুন অঙ্ক শুরু করি। কেউ কোনো কিছু জানতে চান বা কোনো কোশ্চেন যদি থাকে? স্যার এক্সারসাইজ 214 নাম্বার স্যার 2 নাম্বারটা বুঝালে ভালো তো। জি স্যার, এক্সারসাইজ 214 জি 2 নাম্বারটা, জি রিকোয়ার্ড 2 স্যার। এই জায়গায় Requirement 2। এক্স্যাক্টলি কোশ্চেনে কি চাইছে আর স্যার কি ভাবে কি করতে হবে একটু যদি বলতে। আচ্ছা, এখানে বলছে যে ইউজিং দ্য কস্ট ফর্মুলা ইউ ডিরাইভড অ্যাবাভ, মানে এখান থেকে যে আপনি একটা কস্ট ফর্মুলা পাইলেন না, মানে কস্ট ফর্মুলা মানে এখানে y ইকুয়াল টু a প্লাস bx। ধরেন সলিউশন 1 এর মধ্যে দেখেন একটা কস্ট ফর্মুলা জেনারেট, এই যে এটা, মানে y ইকুয়াল টু 1 প্লাস y ইকুয়াল টু, এখানে দেখেন ফিক্সড কস্ট ছিল $4,500 প্লাস আপনার ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল 0.75 পার গেস্ট পার ডে। এটা ছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আর এক্স হচ্ছে আপনি কত ঘন্টা বা কত দিন বা কত গেস্ট আপনি ভাড়া দিবেন। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে যেটা বলছে, এই ফর্মুলাটাকে ইউজ করে হোয়াট অ্যামাউন্ট অফ custodial supplies expense would you expect to be incurred an occupancy level of 11,000 guest days। মানে এক্স এর মানটা যদি 11,000 হয় তাহলে সাপ্লাই এক্সপেন্সটা কত হবে? তাহলে এখানে এই ফর্মুলাতে এখানে শুধু 11,000 বসায় দিবেন এক্স এর মানটা। ফিক্সড কস্ট আপনি জানেন, সাপ্লাই এর ফিক্সড কস্ট $4,500 প্লাস ভেরিয়েবল কস্ট হচ্ছে পার গেস্ট হচ্ছে 0.75। এখন বলছে যে যদি 11,000 আপনার হোটেলে 11,000 গেস্ট যদি ভাড়া থাকে তাহলে আপনার টোটাল সাপ্লাই এক্সপেন্সটা কত হবে? তাহলে এটার সাথে শুধু 11,000 ইউনিটটা গুণ করে দিবেন, পার গেস্টের জন্য 0.75 ইন্টু 11,000 যা হবে সেটা যোগ করে টোটাল দিবেন। এখন দেখেন 2 নম্বরে রিকোয়ারমেন্ট 2, এটা না, কাস্টোডিয়াল সাপ্লাই এক্সপেন্স ফর 11,000 ইউনিট গেস্ট 11,000। এই যে ফিক্সড কস্ট আপনি দেখেন 4,500, ফিক্সড কস্ট কত? এই যে 4,500, আর হচ্ছে এটার সাথে 0.75x, মানে 11,000 ইন্টু 0.75 হয় $8,250। তাহলে 8,250 আর 4,500 যোগ করলে হয় 12,750, মানে y ইকুয়াল টু 12,750। এই ফর্মুলাটা ইউজ করে বলছে y এর ভ্যালুটা কত হবে, মানে টোটাল কস্ট কত হবে। y মানে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট যদি 11,000 গেস্ট যদি ভাড়া থাকে আপনার হোটেলে, তাহলে সাপ্লাই এক্সপেন্স হবে $12,750। ঠিক আছে? জি স্যার। আর অন্য কোনোটা? এটা বুঝছেন, এটা স্ক্যাটার ডায়াগ্রামটা, একদিকে গেস্ট আর একদিকে হচ্ছে সাপ্লাই এক্সপেন্স। তারপরে ওই আপনার কাছে যে সরি যে টেবিলটা দেয়া ছিল কোশ্চেনের মধ্যে, যা শুধু মানগুলা বসায় দিন। মার্চে গেস্ট হচ্ছে 4,000, এক্সপেন্স হচ্ছে 7,500। তাহলে এখানে আসেন, এখানে দেখেন মার্চে গেস্ট হচ্ছে 4,000, এই 4,000 নেন, আর 7,500, 6,000, 8,000 এই পয়েন্টে এই বরাবর এখানে, আর এই বরাবর 4,000 বরাবর উপরে এই দিক দিয়ে যেখানে পয়েন্ট হয় এই একটা পয়েন্ট, সেকেন্ড এই পয়েন্ট, থার্ড এই পয়েন্টগুলো সিলেক্ট করবেন, তারপরে এভারেজ একটা লাইন টান দিবেন, জাস্ট এভারেজ একটা লাইন টান দিবেন।
যে ফার্স্ট পয়েন্ট এটা আর লাস্ট পয়েন্ট এটা, দুইটাকে ঠিক সেট করবেন। ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট সেট করে স্কেল ধরে একটা টান দিয়ে দিবেন এভারেজ, দেখবেন লাইনটার স্লপটা কেমন। লাইনের স্লপটা দেখেন খুব বেশি স্লপ না, মানে খুব বেশি ভেরিয়েবল কস্টের রেটটা খুব বেশি না। যদি এরকম একদম স্ট্রেট এরকম হইতো। স্যার এই লাইনটা কি পয়েন্টগুলোর সাথে মিলতে হবে? না 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 না, সবগুলো পয়েন্টের সাথে মিলতে হবে না। আপনি জাস্ট প্রথম পয়েন্ট এবং লাস্ট পয়েন্টটা ধরে আপনি একটা স্ট্রেট একটা টান দিবেন, তারপরে লাইনটা দেখে বোঝা যাবে যে আসলে এখানে ভেরিয়েবল কস্টটা কেমন। মানে এখানে 4,000 টাকা তো ফিক্সড কস্ট, তারপরে লাইনটা যদি একদম স্ট্রেট এরকম হয় তার মানে বুঝতে হবে যে খরচ অনেক বেশি, ভেরিয়েবল কস্ট অনেক বেশি। আর স্লপটা যদি একদম কম থাকে, যেমন এখানে খুব বেশি স্লপ না, ট্রেডিশনাল যদি থাকে তাহলে মানে মানে অ্যাজ ইউজুয়াল এখানে ম্যানিপুলেশন নাই, বা এখানে মানে সাপ্লাইয়ের মিস ইউজ হওয়ার সম্ভাবনা কম। মানে এখানে যারা এমপ্লয়ি আছে তারা যে এগুলো মিস ইউজ করে বা কিছু ওই রকম না। একটা ট্রেন রেগুলার একটা ট্রেন, মানে যদি ট্রেনটা ডিক্লাইনিং থাকতো বা ট্রেনটা এই ট্রেনের লাইনটা যদি একটু স্ট্রেট থাকতো, আরো আরো উপরের দিকে থাকতো, এরকম এরকম লাইন যদি থাকতো, তার মানে হচ্ছে যে এখানে সাপ্লাই যারা ইউজ করতেছে বা সাপ্লাই ম্যানেজমেন্টে যারা আছে এই এই হোটেলের, তারা এখানে আপনার এগুলো মিস ইউজ করতেছে বা অন্য কোনো কিছুতে এখানে মানে আনএথিক্যাল কোনো প্র্যাকটিস আছে, তখন সেটা ইন্ডিকেট করা যেত। বাট এখানে দেখেন প্রত্যেকটা লাইন অলমোস্ট মানে কাছাকাছি আর কি, আপনার বাড়তেছে আর কিছু খরচ বাড়তেছে, আপনার গেস্টের পরিমাণ বাড়তেছে কিছু খরচ বাড়তেছে, এরকম না যে 4,000 গেস্ট ছিল তখন এরকম, 6,000 গেস্ট ছিল পয়েন্টটা একদম এখানে উঠাই দিচ্ছেন আপনি 16,000 খরচ, তার মানে যে 4,000-এর জন্য এত হইলে 16,000-এর জন্য এত, মানে এত গ্যাপ তো থাকার কথা না। তার মানে এখানে সাপ্লাই, এখানে হয়তো বা সাপ্লাইস যারা ইউজ করতেছে বা এটার ম্যানেজমেন্টটা যারা আছে এই লোকগুলো হয়তো বা এগুলো হোটেলের জন্য কিনে আর ভিতরে ভিতরে এগুলো হয়তো বা বাইরে বিক্রি করে দেয়, বা এগুলা যাওয়ার সময় ব্যাগ ভরে নিয়ে যায়, বা বা কোনো না কোনো মিস ইউজ হচ্ছে, তখন এটা বোঝা যেত। বাট এখানে যেটা বোঝা যাচ্ছে যে গেস্ট বাড়ার সাথে সাথে খরচ, সাপ্লাই এক্সপেন্স খুব বেশি বাড়ে না, স্লাইটলি বাড়ে, যা দরকার মোটামুটি তাই বাড়তেছে আর কি। সুতরাং এটা মনে হচ্ছে যে এখানে খুব বেশি ম্যানিপুলেশন হচ্ছে না। এই জন্য স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে মানে মোটামুটি এই 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 ট্রেনটা একটু বোঝা যায় আর কি, যে স্লপটা দেখে একটু বোঝা যায়। স্লপ যদি খুব বেশি স্ট্রেংথ থাকে তার মানে হচ্ছে যে এখানে কিছু ম্যানিপুলেশন আছে, তখন ওই জায়গাতে একটু মোর ফোকাস দেওয়া, মানে ম্যানেজমেন্ট তখন মোর ফোকাস দেয় যে এখানে কোনো ধরনের মিসইউজ আছে কিনা বা কি কারণে এত বেশি লাগতেছে, বা এগুলা ম্যানেজমেন্টের ইস্যুস আর কি। বলেন আর কিছু, অন্য অন্য কোনোটা কারো কোনো প্রবলেম আছে বলেন। আছে কারো কোনো প্রবলেম? সিফাত, সিফাত আপনি শুনতেছেন? ইয়েস স্যার। অঙ্কগুলো সব যেগুলো করানো হয়েছিল প্র্যাকটিস করছেন তো না? জি স্যার। হ্যাঁ এগুলো একটু দেখেন, হ্যাঁ না দেখলে তো বুঝবেন না। যদি এগুলো না দেখেন তাহলে আপনার আইডেন্টিফাই হবে না আর কি, মানে তখন আপনি প্রবলেমগুলো ক্লিয়ার হবেন না। এগুলো রেগুলার বেসিসে আপনার এগুলা প্র্যাকটিস করেন আর কি। অন্যান্যরা কি অবস্থা? বাকি কারো কোনো প্রবলেম আছে? আঞ্জুমান আর রাইসা আপনি শুনতেছেন? আঞ্জুমান আর রাইসা, ফাহিম শাহরিয়ার, ফাহিম ফাহিম আছেন? জি স্যার। ওকে, কিন্তু আঞ্জুমান আর উনি কোথায়? উনি, ওনাকে তো পাওয়া যাচ্ছে না। ফারিয়া, ফারিয়া খানম। জি স্যার। ওকে আচ্ছা, কারো কোনো প্রবলেম যদি না থাকে তাহলে আমরা নতুন ইস্যু শুরু করি। হ্যাঁ আচ্ছা, এখন আসেন নতুন একটা অঙ্ক আপনাদেরকে দেখাই একটু। এটা আপনারা একটু প্র্যাকটিস করে নিন যে কোনগুলা ভেরিয়েবল কস্ট, কোনগুলা ফিক্সড, একটা টেবিল দেওয়া থাকে, মানে এই কস্টগুলোকে আইডেন্টিফাই করা যে কোনগুলা ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কোনটা
প্রোডাক্ট কস্ট, কোনটা সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নিয়েন। যদি প্রবলেম থাকে সলিউশন তো দেওয়া আছে, একটু মিলায়ে দেখবেন যে মানে এট এ টাইম ভেরিয়েবলও হইতে পারে, প্রোডাক্ট কস্টও হইতে পারে, এট এ টাইম ফিক্সড কস্ট হইতে পারে, সেলিং অ্যাডমিন কস্ট হইতে পারে, প্রোডাক্ট কস্ট হইতে পারে। মানে সেম একটা খরচ, মনে করেন স্যালারি অফ এ সুপারভাইজার ওভারসিং প্রোডাকশন অফ এ প্রিন্টার, মানে প্রিন্টার প্রোডাকশনের যে সুপারভাইজার প্রিন্টার প্রোডাকশন অফ প্রিন্টার অ্যাট হাউলেট প্যাকওয়ার্ড, এর যে সুপারভাইজারের যে স্যালারি, এই সুপারভাইজারের স্যালারিটা কি হবে? এখন সুপারভাইজারের স্যালারিটা এক তো সে প্রোডাকশনের সাথে রিলেটেড, সুতরাং এটা প্রোডাক্ট কস্ট হইতে পারে। আবার যদি তার স্যালারিটা ফিক্সড হয়ে থাকে, যে তাকে তার স্যালারিটা এভাবে ডিটারমিন করা হচ্ছে যে সে পার ইউনিট যতগুলো প্রিন্টার সুপারভিশন করবে তার স্যালারি এত টাকা হবে। যদি পার প্রিন্টার সে একদিনে যতগুলো প্রিন্টার চেক করে দিবে, তার স্যালারি মানে এক একটা ইন্সপেকশনের জন্য টাকা ধরা আছে। তার মানে এটা হচ্ছে ভেরিয়েবল। সে যদি 100 ইউনিট করে তাহলে 100 গুণ বেশি পাবে, সে যদি 10 ইউনিট করে তাহলে 10 গুণ পাবে, মানে এটা হচ্ছে ভেরিয়েবল। আর যদি এমন হয় যে সুপারভাইজারের স্যালারিটা ফিক্সড করে দেওয়া হয়েছে, মানে ফিক্সড মানে হচ্ছে যে সে রেগুলার পার্মানেন্ট এমপ্লয়ি, তার বেতন মাসে 50,000 টাকা। এখন সে কোনোদিন প্রিন্টার যদি চেক নাও করে তারপরেও তার মাসে বেতন 50,000। আর যদি সে একদিনে একদম ওভার টাইম করেও যদি দিন রাত 24 ঘন্টাও যদি প্রিন্টার চেক করে তারপরেও তার স্যালারি হচ্ছে 50,000। তার মানে হচ্ছে যে তার স্যালারিটা হচ্ছে ফিক্সড। তার মানে এট এ টাইম ফিক্সডও হইতে পারে, এট এ টাইম প্রোডাকশন কষ্ট হইতে পারে, যে কোনো একটা খরচ, মানে দুইটা একসাথে দুইটা একসাথেই হইতে পারে। যেমন এই যে দেখেন স্যালারি অফ সুপারভাইজার ওভারসিং প্রোডাকশন, দেখেন দুই জায়গাতে দেওয়া আছে। মানে এক হচ্ছে প্রোডাকশন, সে যেহেতু ফ্যাক্টরিতে কাজ করে সুতরাং এটা একটা প্রোডাক্ট কস্ট, তাহলে। আর সেকেন্ড হচ্ছে যে এটা কি, এটা ফিক্সড কস্ট, তার মানে হচ্ছে তার বেতনটা ফিক্সড, মানে সে যতগুলোই ইন্সপেকশন করুক, সে পার্মানেন্ট এমপ্লয়ি, মাস শেষে সে এত টাকা বেতন পাবে। কাজ সে যাই করুক বা না করুক, কাজ সে যদি নাও করে তারপরেও তার বেতন এত টাকা, আর কাজ যদি সে বেশিও করে তারপরেও তার বেতন এত টাকা। কাজ যদি সে নাও করে, একদম পুরা মাস কাজ ছিল না, লকডাউন ছিল, এখানে বন্ধ ছিল, মানে প্রোডাকশন ছিল না, মার্কেটে ডিমান্ড ছিল না, এই কারণে প্রোডাকশন করে নাই, তারপরও তার বেতন এত টাকা। এখন বলেন এই জন্য এটাকে বলা হচ্ছে ফিক্সড হিসাবে। এর মানে হচ্ছে এট এ টাইম একাধিক খরচ হইতে পারে, মানে এটাকে একটু আইডেন্টিফাই করতে বলছে যে কোনটা কোন টাইপের খরচ। যেমন কমিশন পেইড টু দ্য অটোমোবাইল সেলসম্যান, একটা গাড়ির কোম্পানি যখন গাড়ি বিক্রি করে তখন যে সেলসম্যান তাকে যে কমিশন দেয়, এই কমিশনটা কি খরচ হবে? এখন বলেন যে অটোমোবাইল সেলস যে করে, মানে গাড়ি বিক্রি করার সেলস পার্সনের যে কমিশন, এটা কি ফ্যাক্টরির খরচ নাকি হেড অফিসের খরচ? হেড অফিসের খরচ। যেহেতু এটা হেড অফিসের খরচ, তার মানে আপনি এটা এই যে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে আপনি টিক দিবেন, সেলিং এন্ড অ্যাডমিনে এটাকে টিক দিবেন। আর সেকেন্ড হচ্ছে সেলসম্যান পেইড টু দ্য কমিশন, এটা কি ফিক্সড না ভেরিয়েবল? ভেরিয়েবল। এখন যদি এমন হয় যে আপনার এই সেলসম্যানের যে কমিশন, এই কমিশন অলওয়েজ ভেরিয়েবল কস্ট, কিন্তু সেলসম্যানের স্যালারি যদি বলে, যদি সেলসম্যানের স্যালারি, তাহলে এখানে জানতে হবে যে সেলসম্যানের স্যালারি, সেলসম্যান কি পার্মানেন্ট কিনা, নাকি ডে ওয়াইজ কন্ট্রাকচুয়াল, মানে দিন ভিত্তিতে কিনা, কন্ট্রাকচুয়াল কিনা। যদি কন্ট্রাকচুয়াল হয়, দিন ভিত্তিতে হয়, তাহলে তাকে যে স্যালারি দেওয়া হয় সেটা হবে ভেরিয়েবল। আর যদি পার্মানেন্ট হয়, দিন ভিত্তিক না, মাসিক তার বেতন স্যালারি একটা দিবেন, তখন সেটা ফিক্সড হয়ে যাবে। এই জন্য এট এ টাইম এখানে সেম খরচ ভেরিয়েবল হইতে পারে, আবার এডমিনও হইতে পারে, প্রোডাক্ট কস্ট হতে পারে, কিন্তু এট এ টাইম এই পিরিয়ড কস্ট আর প্রোডাক্ট কস্ট দুইটা এট এ টাইম হইতে পারে না। মানে এট এ টাইম একটা খরচ, পিরিয়ড কস্ট এবং প্রোডাক্ট কস্ট দুইটা এট এ টাইম একবার হবে না, দুইটার যে কোনো একটা হবে। আবার ফিক্সড এবং ভেরিয়েবল দুইটা, একটা খরচ ফিক্সডও আবার একটা খরচ ভেরিয়েবলও হইতে পারে না, আইদার ফিক্সড অথবা ফিক্সড অথবা ভেরিয়েবল, যে কোনো একটা, দুইটার যে কোনো একটা। আপনি এখানে দেখেন কোনোটাই
প্রথম দুইটা সেম নাই, দেখেন আইদার এটা অথবা এটা, অথবা এটা এইটা, এখানে দেখেন নাই, এখানে এটা অথবা এটা, এটা অথবা এটা। কারণ যে কোনো একটা খরচ হয় সেটা ফিক্সড হবে অথবা সেটা ভেরিয়েবল হবে। আরেকটা হচ্ছে হয় সেটা প্রোডাক্ট কস্ট হবে অথবা সেটা পিরিয়ড কস্ট হবে। মানে প্রোডাক্ট কস্ট হবে একটা খরচ, এটা হেড অফিস আবার ফ্যাক্টরি, দুটো একসাথে হইতে পারে না। ফ্যাক্টরিতে যদি হয় তাহলে এটা ফ্যাক্টরিরই কস্ট, যদি হেড অফিসের হয় তাহলে সেটা হেড অফিসেরই কস্ট। মানে এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্ট। যদি এখানে মিক্সড কস্ট থাকতো তাহলে একটু প্রবলেম হইতো, কারণ মিক্সড কস্ট ফিক্সড এবং ভেরিয়েবল দুটো এট এ টাইম হইতে পারে। যেমন একটা কোম্পানির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, উনি তো হেড অফিসেরও এমডি, উনি ফ্যাক্টরিরও এমডি। সুতরাং ওনার স্যালারিটা ফ্যাক্টরিতেও যেতে পারে, হেড অফিসেও যেতে পারে, দুই জায়গাতেও যেতে পারে, যে কোনো এক জায়গায় যেতে পারে। মানে এগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। মানে এটাতে মানে অ্যাডভান্স লেভেলের ইস্যুস, যে এগুলো আপনি কিভাবে দিবেন। মানে এটা আপনাকে আমি বোঝানোর জন্য বলতেছি যে এই ক্ষেত্রে হইতে পারে, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে হইতে পারে, বাট নর্মালি প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্ট দুইটা এট এ টাইম একবারে হবে না। দেখেন আলাদা আলাদা হয়, এখানে অথবা এখানে, এখানে দেয়া আছে, এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নেই। তার মানে এট এ টাইম কোনো কস্ট প্রোডাক্ট কস্ট এবং এট এ টাইম পিরিয়ড কস্ট হতে পারে না। ঠিক এট এ টাইম কোনো খরচ ফিক্সড কস্ট এবং এট এ টাইম কোনো খরচ ভেরিয়েবল কস্ট এট এ টাইম হইতে পারে না। মানে যে কোনো একটা হবে। বাট ভেরিয়েবল কস্ট প্রোডাক্ট কস্ট এট এ টাইম হইতে পারে, ফিক্সড কস্ট প্রোডাক্ট কস্ট এট এ টাইম হইতে পারে, প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ফিক্সড কস্ট এট এ টাইম হইতে পারে, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ভেরিয়েবল কস্ট এট এ টাইম হইতে পারে। কারণ ফ্যাক্টরিতে ভেরিয়েবল কস্ট থাকে, ফিক্সড কস্ট থাকে, হেড অফিসে ফিক্সড কস্ট থাকে, ভেরিয়েবল কস্ট থাকে। এই জন্য মানে আপনি যখন ক্লাসিফিকেশন করবেন তখন এই কনসেপ্টটা যদি খেয়াল থাকে তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম। না হলে এইখানেও দিয়ে দিবেন এইখানেও দিয়ে দিবেন ভুলবশত, অনেকে আবার সবগুলাতেই দিয়ে দিবে। তার মানে সবগুলা তো হইতে পারে না, যে কোনো দুইটা তিনটা হইতে পারে, বাট সবগুলা হইতে পারে না। এটা আপনারা একটু চেক করেন। হ্যাঁ, এখন আসেন এখানে এই অঙ্কটা আপনাদেরকে একটু বুঝাই। এটা আচ্ছা, ইনকাম স্টেটমেন্টের কথা বলছে, জাস্ট এটা আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তারপরে আরেকটা অঙ্ক আছে একটু ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু ডিসকাস করব। বাট কনসেপচুয়ালি আপনি একটু ক্লিয়ার হয়ে নেন, যে যদি আমার সাউন্ড ক্লিয়ার না শুনেন আপনারা কিন্তু নক দিয়েন। হ্যাঁ, Morrison and Brown Limited of a Sydney is merchandising company that is the sole distributor of the product that is increasing the popularity among Australian customers. The company's income statement for the 3 most recent month, 3 মাসের একটা ইনকাম স্টেটমেন্ট তারা এখানে দিয়েছে। ইনকাম স্টেটমেন্ট ফর দ্য 3 months এন্ড অন সেপ্টেম্বর 30-তে। জুলাই মাসে সে 4000 ইউনিট বিক্রি করেছিল, অগাস্ট মাসে 4500 ইউনিট, সেপ্টেম্বরে 5000 ইউনিট সে বিক্রি করেছিল। এখন জুলাই মাসের ইনকাম স্টেটমেন্টে সেলস 4 লাখ টাকা, অগাস্টে 4.5 লাখ, সেপ্টেম্বরে 5 লাখ। অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, সলিউশনের মধ্যে যাওয়ারই দরকার নেই এখন, জাস্ট আপনি আগে দেখেন আপনি বুঝেন কিনা কনসেপ্ট। কস্ট অফ গুডস সোল্ড 4000 ইউনিটের কস্ট অফ গুডস সোল্ড 2,40,000, অগাস্টের কস্ট অফ গুডস সোল্ড 2,70,000 এবং সেপ্টেম্বরের কস্ট অফ গুডস সোল্ড 5 লাখ টাকা। গ্রস মার্জিন, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, টোটাল সেলিং এক্সপেন্স দেওয়া আছে 1,54,000, এই কটা যোগ করলে। আর নেট অপারেটিং ইনকাম জুলাইতে হচ্ছে $6,000, অগাস্টে $18,000 এবং সেপ্টেম্বরে $30,000। মানে বিষয়টা একটু কম্পেয়ার করে দেখেন, যদি 4000 ইউনিট বিক্রি করে তাহলে তার প্রফিট হয় $6,000, যদি অগাস্টে সে 4,500 ইউনিট, মাত্র 500 ইউনিট বাড়ছে, প্রফিট বেড়ে গেছে 3 গুণ। এখানে সেলস ইউনিট বাড়ছে কত গুণ? মাত্র 500 ইউনিট, মানে 8 ভাগের 1 ভাগ, মানে 15%-এর মতো বা 12-15%-এর মতো সেলস বাড়ছে, কিন্তু প্রফিট বেড়ে গেছে 300%। ঠিক 6000-এর 3 গুণ। আবার আরো 500 বাড়ছে, সেপ্টেম্বরে 5,500 ইউনিট বাড়ছে অতিরিক্ত, প্রফিট বেড়ে গেছে দেখেন 30,000 ইউনিট, মানে 30,000, মানে কত গুণ বেড়ে গেছে দেখেন, মানে 5 গুণ বেড়ে গেছে।
যা শুধু 1000 ইউনিট, জুলাই থেকে 1000 ইউনিট বাড়ছে, মানে 1000 ইউনিট মানে কত পার্সেন্ট, মানে 25%। তাহলে 25% প্রফিট, মানে ইউনিট সেলস বাড়লো কিন্তু প্রফিট বেড়ে গেছে, দেখেন প্রায় 500% প্রফিট বেড়ে গেছে। যেখানে 6000 ছিল এটা হয়ে গেছে 30,000 প্রফিট হয়ে গেছে। এখন কেউ একজন বলেন তো, এই যে ইনকাম স্টেটমেন্টটা এখানে দেয়া আছে, এই ইনকাম স্টেটমেন্টটা দুইটা ফর্মে করা যায়, আপনাদেরকে দেখানো হয়েছিল। একটা ছিল ট্রেডিশনাল ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, আর একটা ছিল কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। এখানে ইনকাম স্টেটমেন্টটা কোন ফরম্যাটে করা আছে? ট্রেডিশনাল। ট্রেডিশনাল ফরম্যাট, তাই নাকি? ট্রেডিশনাল? জি স্যার, জি স্যার। ট্রেডিশনাল। ফারিয়া বলেন তো এটা কি ফরম্যাটের? ফারিয়া খানম, ফারিয়া শুনতেছেন? ট্রেডিশনাল মনে হচ্ছে। ট্রেডিশনাল মনে হচ্ছে। আচ্ছা, আঞ্জুমানারা কি উনি আছেন? আঞ্জুমানারা সিয়ার কোথায়? সিয়ার আছেন না? জি স্যার। আপনি একটু কোড রাখেন, যাদেরকে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ একটু কোড রাখেন। হ্যাঁ, ওকে স্যার। ওকে। আচ্ছা, এখন হ্যাঁ, এটা এই যে আপনি ফারিয়া আপনি বললেন, আরো কে যেন বললেন, মানে ঠিকই বলছেন, এটা হচ্ছে আপনার ট্রেডিশনাল ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, বাট কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট না। যেহেতু ট্রেডিশনাল ফরম্যাট, আপনার কাছে রিকোয়ারমেন্টেড আপনার ট্রেডিশনাল ফরম্যাট চাইতে পারে, মানে জানি না চাইছে কিনা, বাকি এখানে কন্ট্রিবিউশন ফরম্যাটে চাইছে যে একটা রিকোয়ারমেন্টের মধ্যে বলছে যে 5000 ইউনিটের এই যে এই কলামটা তো ট্রেডিশনাল ফরম্যাটে করা আছে, আপনি এটা কন্ট্রিবিউশন ফরম্যাটে করেন। তাহলে কন্ট্রিবিউশন ফরম্যাটে যদি আমি করি, তাহলে কন্ট্রিবিউশন ফরম্যাটের কি ছিল? কস্টের ক্লাসিফিকেশন ছিল দুই রকমের, একটা ছিল ভেরিয়েবল কস্ট, একটা ছিল ফিক্সড কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টকে এখান থেকে ভেরিয়েবল কস্ট আলাদা করব, ফিক্সড কস্ট আলাদা করব, তারপরে প্রথম ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন, আর ফিক্সড কস্ট বাদ দিয়ে আমি প্রফিট দেখাবো। ওই সিস্টেমে আমি এই 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা আছে আমি সেটা করব। এখন আসেন 1 নাম্বার কি বলছে এখান থেকে, কোশ্চেনটা দেখেন, সলিউশনের মধ্যে যাওয়ারই দরকার নেই। আইডেন্টিফাই ইচ অফ দ্য কোম্পানিজ এক্সপেন্স। এই যে এক্সপেন্স, এখানে কোনটা এক্সপেন্স? এই যে কস্ট অফ গুডস সোল্ড, এটা একটা এক্সপেন্স। আর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যে লিস্ট আছে এই কয়টা, 1 2 3 4 5 and 6, এই 6টা খরচ আছে এখানে। আর এটা তো টোটাল, মানে এই কয়টার যোগফল টোটাল। তার মানে এখানে টোটাল খরচ আছে কয়টা? 1 2 3 4 5টা, এবং কস্ট অফ গুডস সোল্ড এটাও একটা খরচ, 6টা। তার মানে 6টা খরচ। বলছে আইডেন্টিফাই ইচ অফ দ্য কোম্পানিজ এক্সপেন্স, এই 6টা এক্সপেন্সকে as either variable, fixed or mixed। আপনি বলেন এই 6টা খরচের মধ্যে কোন খরচটা ভেরিয়েবল কস্ট, কোন খরচটা ফিক্সড কস্ট, কোন খরচটা মিক্সড কস্ট, এটা আপনাকে করতে বলছে। আচ্ছা, প্রথমত আসেন ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট অলওয়েজ সেম যদি হয় তাহলে এটা হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। টোটাল ফিক্সড কস্ট যদি সমান থাকে তাহলে বলবো ফিক্সড কস্ট। পার ইউনিট কস্টটা পার ইউনিট কস্ট যদি ইকুয়াল হয় তাহলে ভেরিয়েবল, পার ইউনিট কস্ট যদি ইকুয়াল হয় তাহলে ভেরিয়েবল, মনে রাখেন পার ইউনিট কস্ট যদি ইকুয়াল হয় তাহলে ভেরিয়েবল। তাহলে এখন আসেন প্রথম আমরা চেক করি কস্ট অফ গুডস সোল্ড। দেখেন 4000 ইউনিটের জন্য কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 2,40,000। তাহলে পার ইউনিট কত কেউ একজন বলেন? 4000 ইউনিটের কস্ট অফ গুডস সোল্ড 2,40,000, তাহলে পার ইউনিট কত কস্ট অফ গুডস সোল্ড কত? বলেন কত? 60 5 বলছেন? স্যার 60 ওকে। আচ্ছা, তাহলে 60, তাহলে পার ইউনিট ভেরিয়েবল মানে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এখানে 60। এখন আমি যদি দেখেন এখানে 4000-এর জন্য কস্ট অফ গুডস সোল্ড 2,40,000, 4,500-এর জন্য কস্ট অফ গুডস সোল্ড যদি 2,40,000 হইতো তাহলে বলতাম এটা ফিক্সড কস্ট। যেহেতু 2,40,000 এখানে 2,40,000 না, এখানে 2,40,000 না, মানে টোটাল কস্টটা যদি ইকুয়াল হয় তাহলে এটা ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট ফিক্সড, মানে আনইকুয়াল ইকুয়াল। তাহলে এখানে 2,40,000, এখানেও যদি 2,40,000 থাকতো, এখানেও যদি 2,40,000 থাকতো, তাহলে কস্ট অফ গুডস সোল্ডকে আমি বলতাম যে এটা হচ্ছে ফিক্সড কস্ট, বাট এটা ফিক্সড কস্ট না। এখন আসেন ভেরিয়েবল নাকি মিক্সড, দুইটা কোনটা? এখন ভেরিয়েবল আমি দেখব, প্রথম আসেন ভেরিয়েবল।
আমি পার ইউনিট ভেরিয়েবল পাইলাম 60 টাকা, এখানেও যদি পার ইউনিট ভেরিয়েবল এই কস্টটা যদি 60 টাকা হয়, এখানেও যদি 60 টাকা হয়, তাহলে আমি বলবো এটা ভেরিয়েবল। আর যদি দেখি যে না এখানে পার ইউনিট 60 টাকা না, এখানেও পার ইউনিট 60 টাকা না, তার মানে এটা হচ্ছে মিক্সড কস্ট। এখন এখানে কত পার ইউনিট কস্ট অফ গুডস সোল্ডটা? 2,70,000 60 টাকা। আর এখানে কত? এখানেও 60 স্যার। 60। তার মানে পার ইউনিট তিনটার ক্ষেত্রেই সমান। তাহলে এই কস্টটা কি কস্ট? স্যার ভেরিয়েবল কস্ট। এটা ভেরিয়েবল কস্ট। তাহলে একটা পেয়ে গেলাম ভেরিয়েবল কস্ট। এখন আসেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এখানেও 21, এখানেও 21, এখানেও 21, মানে টোটাল ফিক্সড কস্ট যদি সমান থাকে তাহলে কি কস্ট? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। তার মানে অ্যাডভার্টাইজিং বলবো আমরা ফিক্সড কস্ট। দেখেন এটাও সমান, এটাও সমান, এটাও সমান। শিপিং এক্সপেন্স 34 না 36, 38, তার মানে এখানে আনইকুয়াল, মানে ফিক্সড না, কনফার্ম হয়ে গেলাম। এখন ভেরিয়েবল না মিক্সড? এখন এটাকে আপনি ভাগ করেন 4000 দিয়ে, 34,000 ডিভাইডেড বাই 4 পার ইউনিট দেখেন কত, আর 36,000 ডিভাইডেড বাই 4,500 পার ইউনিট কত। যদি দেখেন ইকুয়াল তার মানে ভেরিয়েবল, আর যদি দেখেন ইকুয়াল না তাহলে মিক্সড কস্ট। তাহলে এখানে আসে কত? 34,000 ডিভাইডেড বাই 4,500, 4,000, তাহলে কত আসে? 8.5। 8.5। এখানে করেন 36 ডিভাইডেড বাই 4,500, এখানে করেন কত আসে? স্যার 8। আমার 8, তার মানে 8.5, 8 মানে সমান না, তার মানে এটা কি কস্ট? স্যার স্যার মিক্সড কস্ট। মিক্সড কস্ট। মিক্সড কস্ট, এটা মিক্সড কস্ট। আচ্ছা, স্যালারিজ এন্ড কমিশন, স্যালারিজ এন্ড কমিশন কে বলবেন? আমি একজনকে ডাকি। হ্যাঁ, কে বলবেন? মানে আমি আপনাদেরকে নাম ধরে বলতেছি, মাইন্ড করেন না তো, আবার কষ্ট পান না তো? জাস্ট মানে অন্য কিছু মনে করেন না। হ্যাঁ, মানে তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কবিতা, কবিতা আছেন? জি স্যার। জি ওকে, আচ্ছা কবিতা, আপনি একটু বলেন যে এইখানে স্যালারিজ এন্ড কমিশন, এখানে আছে 78, এখানে আছে 84, এখানে আছে 90, এটা কি কস্ট? এটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট নাকি মিক্সড কস্ট? স্যার ফিক্সড নাই। বাকি যারা আছেন আপনারাও একটু হিসাব আপনারা করে ফেলেন, আর উনি কি বলে সেটার একটু রিপ্লাই আপনারাও দেন। হ্যাঁ বলেন, কি বলছেন কবিতা, বলেন। স্যার বলতেছি। ফিক্সড না, ওকে। এখানে স্যালারি ফিক্সড কস্ট এন্ড কমিশন হচ্ছে স্যার ভেরিয়েবল কস্ট। না না, দুইটা তো একসাথে। আপনি এর ভিতরে স্যালারি কত কমিশন কত তো আলাদা করা যাবে না। আমি তো জানি না, ইনফরমেশন দেয়া নাই যে স্যালারিজ এন্ড কমিশন। আচ্ছা 78,000, কবিতা আপনি বলেন 78,000 ডিভাইডেড বাই 4,000 কত আসে পার ইউনিট? 19.5। 19.5। এটা করেন 84 ডিভাইডেড বাই 4,500, 84,000 ডিভাইডেড বাই 4,500 কত আসে? স্যার এটা মিক্সড কস্ট 18.66 আসছে। 18.66, তার মানে এটা কি না, ইকুয়াল না, তার এটা মানে এটা জি, এটা মিক্সড কস্ট। mixed। আচ্ছা আপনিই বলেন, যেহেতু আপনি বলতেছেন বলেন, ইন্স্যুরেন্সটা কি কস্ট? ইন্স্যুরেন্স এক্সপেন্স ফিক্সড। ফিক্সড। ডেপ্রিসিয়েশনটা কি হবে? ফিক্সড। ফিক্সড। এখন দেখছেন, মানে আপনি টাকা দেখে এখন বুঝতেছেন যে আপনি কস্টগুলোকে কিভাবে আলাদা করবেন, যে কোনটা ফিক্সড কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা মিক্সড কস্ট। কেন আমরা আলাদা করি জানেন? মানে কোম্পানির ক্ষেত্রে আমরা আলাদা এই জন্য করি যে ফিক্সড কস্ট এখানে কন্ট্রোলিং নাই। ফিক্সড কস্ট দুই রকমের, একটা ছিল কমিটেড ফিক্সড কস্ট, একটা ছিল ডিসক্রিশনারি ফিক্সড কস্ট। মানে ফিক্সড কস্ট ছিল দুই রকমের, একটা ছিল কমিটেড, একটা ডিসক্রিশনারি। কমিটেডটা ছিল যেই ফিক্সড কস্ট আপনি কন্ট্রোল করতে পারবেন না, মানে এটা কোনোভাবে কমানোর কোনো সুযোগ নেই। আর ডিসক্রিশনারিটা ছিল আপনি চাইলে এই খরচটা কমাইতে পারবেন। এখন কোম্পানির ওভারঅল সিচুয়েশন চিন্তা করে কিছু কিছু ফিক্সড কস্ট কমায় ফেলা যায়। এখন কোন কোন খরচ আপনি সেভিংস করবেন, কোন খরচগুলোকে আপনি বন্ধ করবেন, এগুলো হচ্ছে একটা ডিসিশন নেওয়ার বিষয়। এই জন্য এই কস্টগুলোকে আলাদা করি। কিন্তু ভেরিয়েবল কস্ট হচ্ছে কস্ট ডিটারমিনের জন্য লাগে। মানে আমি কত ইউনিট প্রোডাকশন করব, ঠিক যত ইউনিট বেশি প্রোডাকশন করব এটাকে এত দিয়ে গুণ করলে যত টাকা হয় এত টাকার আমার ম্যাটেরিয়াল লাগবে। মার্কেটে এত টাকার ম্যাটেরিয়াল আছে কিনা। ধরেন আপনার কাছে বললো যে আপনি নর্মালি 100 চেয়ার প্রডিউস করেন, ধরেন আপনি কি মানে অটোবি ফার্নিচার, হ্যাঁ আপনি অটোবি ফার্নিচার, এখন আপনি 100 চেয়ার প্রডিউস করেন নর্মালি ফর এক্সাম্পল, বা 1000 চেয়ার আপনি প্রডিউস করেন পার মান্থ। এখন কোনো একজন কোম্পানি থেকে আপনার কাছে এসে অর্ডার বললো যে আমাকে 1 লাখ চেয়ার দিবেন, 1 লাখ চেয়ারের অর্ডার দিবেন। তাহলে 1 লাখ চেয়ার যদি দেন
তাহলে 1 লাখ চেয়ার, প্রত্যেকটা চেয়ারের জন্য আপনার ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল কস্ট মানে আপনাকে কাঠ কিনতে হবে, মানে একটা চেয়ারের জন্য যেই কাঠ, দুইটা চেয়ারের জন্য তার ডাবল কাঠ, তিনটা চেয়ারের জন্য তার 3 গুণ কাঠ, মানে ভেরিয়েবল কস্ট মানে পার ইউনিট সমান থাকে কিন্তু টোটাল কস্টটা তো বাড়তে থাকে। এখন আপনি দেখলেন যে 1 লাখ চেয়ারের জন্য যে পরিমাণ টাকা দরকার, এই পরিমাণ টাকা তো আমার কাছে নাই, আমি কাঠ কিনবো কি দিয়ে? আমি ব্যাংক থেকে আমি লোনের অপশনও আমার নাই, সুতরাং আমি কিভাবে ফাইন্যান্সিং করব? সুতরাং এই যে ভেরিয়েবল কস্ট, এখানে কোনো সুযোগ নাই, টাকা সেভিংস এর কোনো সুযোগ নাই, বা আপনার ডিসিশন নেওয়ারও কোনো সুযোগ নাই যে আলটিমেটলি আপনি মানে র ম্যাটেরিয়াল কত টাকা লাগতেছে। ইভেন এমনও হইতে পারে যে আপনি 1 লাখ চেয়ারে অর্ডার নিলেন, কিন্তু 1 লাখ চেয়ারের মতো যেই পরিমাণ কাঠ দরকার, উড দরকার, বাংলাদেশের মার্কেটে এই পরিমাণ উডই নেই। হতে পারে আপনি মার্কেটে অন্যান্যরাও তো নিবে, তো মার্কেটে ইনফ্লেশন অ্যারাইজ করবে আপনি যদি একা কিনতে দেন, সুতরাং আপনি মার্কেট থেকে এগুলো কিনতেও পারবেন না, এতক্ষণ আপনাকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, কস্টিং বেড়ে যাবে। মানে এইগুলো হচ্ছে যে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে এই ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো আসে। এই জন্য কস্টকে ভাগ করতে হয়, যে কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা মিক্সড কস্ট, কোনটা ফিক্সড কস্ট, এটাকে সেপারেট করে তারপরে ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট দিতে হয়। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় কোনগুলোকে অ্যাকসেপ্ট করবে, কোনগুলো রিজেক্ট করবে, বা অন্যান্য আদার কোনো স্ট্র্যাটেজিক কোনো ডিসিশন আছে কিনা, বা এগুলোর জন্য তারা এই যে সিদ্ধান্তগুলো নেয়। এখন আপনি যদি এরকম ইনফরমেশন থাকে, আপনি কোনটা ফিক্সড কস্ট, মিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আপনি তো সেপারেট করতে পারবেন। এটা ছিল নাম্বার 1। আপনি এখন সলিউশন দেখেন, এই যে দেখেন এখানে কোনটা ফিক্সড ভেরিয়েবল ছিল, আপনারা এটা পরে মিলাই নিন। এখন আসেন, using the high-low method, separate each mixed expense into variable and fixed, state the cost formula for each. এখন বলছে এইখান থেকে যেটা যেটা মিক্সড কস্ট ছিল, মিক্সড কস্ট কোনটা কোনটা ছিল? দুইটা মিক্সড কস্ট ছিল। কোনটা? একটা ছিল শিপিং আর একটা ছিল স্যালারিজ, এই দুইটা ছিল মিক্সড, আর বাকিগুলো তো ভেরিয়েবল আর ফিক্সড তো আলাদা। এখন আমি থিওরি পড়ানোর সময় আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো সময় কোনো কস্ট মিক্সড কস্ট থাকে, তাহলে মিক্সড কস্টকে মিক্সড কস্ট প্রেজেন্ট করা যায় না, মিক্সড কস্টকে ভাঙতে হয়, মিক্সড কস্ট প্রেজেন্ট করা যায় না। মিক্সড কস্ট প্রেজেন্ট করবেন আইদার ফিক্সড কস্ট অথবা ভেরিয়েবল কস্ট, মিক্সড কস্ট হিসেবে প্রেজেন্ট করা যায় না। এই জন্য আপনাকে সেপারেট করতে হবে। সেপারেট কি করবেন? যে এখানে ফিক্সড কত এবং এখানে ভেরিয়েবল কত, তার মানে এই যে দুইটা মিক্সড আছে এখানে, এই দুইটাকে মিক্সড ভাঙতে হবে, যে শিপিং এর ভিতরে ফিক্সড কত এবং স্যালারির ভিতরে ফিক্সড কত এবং ভেরিয়েবল কত। এটাই সেকেন্ড রিকোয়ারমেন্টে বলছে, এটা আপনি হাইলো মেথডে এই কস্টটাকে আলাদা করবেন। তাহলে এই যে আপনার শিপিং, এই যে শিপিং 34,000, 36,000, 38,000 কস্ট, তাহলে 4,000 হচ্ছে ইউনিট, 4,000, 4,500, 5,000, তাহলে হাইয়েস্ট ইউনিট কত? 5,000, আর লোয়েস্ট ইউনিট কত? 4,000, আর হাইয়েস্ট কস্ট কত? 38,000, লোয়েস্ট কস্ট হচ্ছে 34,000। ওই ফর্মুলা দিয়ে, হাইলো মেথড ফর্মুলা দিয়ে ডিফারেন্স বের করে ভাগ করে পার ইউনিট বের করবেন। আর স্যালারি সেম, হাইয়েস্ট কস্ট আছে 90,000, লোয়েস্ট কস্ট আছে 78,000, আর হাইয়েস্ট অ্যাক্টিভিটি আছে 5,000, লোয়েস্ট অ্যাক্টিভিটি আছে 4,000। তাহলে এইখান থেকে হাইলো মেথডে দেখেন পার ইউনিট কস্ট বেরিয়ে গেছে, এখানে 5,000 4,000 ডিফারেন্স 1,000, আর শিপিং কস্ট আর স্যালারি এক্সপেন্স দুটোকে আলাদা, এটা ডিফারেন্স 4,000, এটা ডিফারেন্স 5,000। স্যালারি ডিফারেন্স হচ্ছে হাইয়েস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট বাদ দিলে থাকে 12,000, আর শিপিং এর ক্ষেত্রে 38,000 থেকে 34,000, 4,000। দুইটাকে 1,000 ইউনিট দিয়ে ভাগ করেন, এটাকে 1,000 দিয়ে ভাগ করেন, তাহলে শিপিং এর ভেরিয়েবল কস্ট হচ্ছে 4, আর স্যালারি এক্সপেন্সের ভেরিয়েবল কস্ট হচ্ছে 12। এই পর্যন্ত কে বুঝেন নাই? এই 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 হাইলো মেথডের এই ডিফারেন্সটা কে বুঝেন নাই? সলিউশনটা কে বুঝেন নাই? যে কোনো একজন বলেন যে কে বুঝেন নাই। এর লজ্জা শরমের কিছু নেই, যদি চুপ করে থাকেন তাহলে বুঝে নেব বুঝছেন, আর যদি কেউ কিছু না বলেন মানে কি, হ্যাঁ আচ্ছা হাইলো মেথডটা আরেকবার বলতে, আপনি কে কে বলতেছিলেন নাম? সারিস, হ্যাঁ হ্যাঁ, আজিজ সাদমান, হ্যাঁ। আচ্ছা আপনাকে আবারও বলি, হ্যাঁ আপনি যে হাইলো মেথডের আপনি আগের ক্লাসগুলো করছিলেন সারিয়ার? আচ্ছা, এখন জাস্ট শুধু আপনি যতগুলা সেগমেন্ট থাকে, এই সেগমেন্ট থেকে হাইয়েস্ট অ্যাক্টিভিটিটা নেবেন, লোয়েস্ট অ্যাক্টিভিটি নেবেন। অ্যাক্টিভিটি মানে এখানে ইউনিট, হ্যাঁ দেখেন হাইয়েস্ট কত ইউনিট বিক্রি করছেন? 5,000। লোয়েস্ট কত ইউনিট বিক্রি করছেন? 4,000। তাহলে 5,000 থেকে 4,000 বাদ দেন, ডিফারেন্স কত? 1,000। এখন আসেন যেগুলো মিক্সড কস্ট ছিল, মিক্সড ছিল শিপিং, শিপিং এর হাইয়েস্ট কস্ট কত? 38,000, 38,000, আর লোয়েস্ট কস্ট কত? 34,000। তাহলে 38 থেকে 34 বাদ দেন, কত থাকে? 4,000। তাহলে এইখানে হাইয়েস্ট কস্ট সে ডিফারেন্স হচ্ছে 4,000, আর অ্যাক্টিভিটির ডিফারেন্স হচ্ছে কত? 1,000।
এই দুইটা ডিফারেন্সকে ভাগ করবেন, কস্টকে ইউনিট দিয়ে ভাগ করেন। তাহলে এখানে কস্টের ডিফারেন্স ছিল কত? 4000, আর ইউনিটের ডিফারেন্স কত ছিল? 1000। তাহলে 4000কে 1000 দিয়ে ভাগ দেন, তাহলে কত? পার ইউনিট 4। তার মানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 4। সেটা হচ্ছে শিপিং কস্টের ক্ষেত্রে পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 4। বলেন এটা বুঝছেন কিনা, না বললে আবার বলি। আচ্ছা, আমি বলতেছি এখানে যে এই যে 4000, 4500, 5000, এই তিনটার মধ্যে বড় কোনটা? 5000। আর সবার ছোট কোনটা? 4000। বড়টা থেকে ছোটটা বাদ দিবেন, তাহলে বাদ দিলে ডিফারেন্স কত থাকে? 1000। ঠিক আছে, 1000 আপনি আলাদা রাখেন, 1000, তার মানে 1000 ইউনিট। এবার খরচের ডিফারেন্সটা করেন। এই শিপিং এক্সপেন্সের হাইয়েস্ট খরচ কত? 38000, 38। আর লোয়েস্ট কত? 34। ডিফারেন্স কত? 4000। তাহলে কস্টের ডিফারেন্সকে ইউনিটের ডিফারেন্স দিয়ে ভাগ দিবেন। ইউনিটের ডিফারেন্স কত? 1000, আর কস্টের ডিফারেন্স হচ্ছে 4000। 4000কে 1000 দিয়ে ভাগ দেন, কত হয়? 4। তার মানে ভেরিয়েবল কস্ট, এই শিপিং এক্সপেন্সের ভিতরে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 4। এখন আপনি আসেন, যদি পার ইউনিট 4 হয়, তাহলে এক ইউনিটের শিপিং এক্সপেন্স ভেরিয়েবল কস্ট 4, তাহলে 4000 ইউনিটের জন্য কত হবে? 1 ইউনিটের জন্য 4 টাকা, 4000 ইউনিটের জন্য কত ভেরিয়েবল কস্ট? না, আমি বলতেছি 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট হচ্ছে 4 টাকা, 4000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 16,000 স্যার। 16000। বুঝছেন শারীর, আপনি বুঝছেন? 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট বের তো করলেন আপনি, 4 টাকা বের করছেন না? হ্যাঁ, যদি 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট 4 টাকা হয়, তাহলে 4000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 16000। আচ্ছা, এই শিপিং এক্সপেন্সের ভিতর টোটাল খরচ আছে 34000, এর মধ্যে ফিক্সড, এর মধ্যে ভেরিয়েবল কত? 16000। এই 34000 হচ্ছে টোটাল। 4000 ইউনিটের টোটাল খরচ হচ্ছে 34000, শিপিং এক্সপেন্সটা হচ্ছে 34000। তাহলে এর মধ্যে ভেরিয়েবল আছে 1 ইউনিটের জন্য 4, 4000 ইউনিটের জন্য 16000। তাহলে এই 34000-এর ভিতরে 16000 আছে ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট কত? 18,000। হ্যাঁ, 18,000। 18000। তার মানে এই 34000-এর ভিতরে 16000 হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর 18000 হচ্ছে ফিক্সড কস্ট। বুঝছেন শারীর, আপনি বুঝছেন? আচ্ছা, যদি আপনি এটা বুঝে থাকেন, তাহলে এইখানে বলেন তো, এই 38000-এর ভিতরে ফিক্সড কত, ভেরিয়েবল কত? প্রথম ভেরিয়েবলটা করেন। ভেরিয়েবল পার ইউনিট কত? ভেরিয়েবল পার ইউনিট 4 টাকা, পার ইউনিট কত? 4 টাকা না? তাহলে 4 টাকা যদি হয়, 1 ইউনিটের 4 টাকা, 5000 ইউনিটের জন্য কত হবে? 20000। তাহলে 38000-এর ভিতরে 20000 যদি ভেরিয়েবল হয়, ফিক্সড কত? 18000। শোনেন, এই একটা থেকে যদি আপনি বের করতে পারেন যে ফিক্সড কস্ট 18000, তাহলে আপনি এখানেও 18000, এখানেও 18000, টোটাল ফিক্সড তো ফিক্সড। তাহলে এখান থেকে আমি তো প্রথম বের করলাম যে এখানে ফিক্সড বলছিলেন না 18000, তার মানে এই যে 36000, এই 36000-এর ভিতরে 18000 ফিক্সড, বাকি 18000 হচ্ছে ভেরিয়েবল। এই 38000-এর ভিতরে 18000 হচ্ছে ফিক্সড, বাকি 20000 হচ্ছে ভেরিয়েবল। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আপনি স্যালারিজ কমিশন, এটা ছিল মিক্সড কস্ট। স্যালারিজ কমিশন, এটা ছিল মিক্সড কস্ট। তাহলে এখান থেকে আপনি ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করেন, যেটা 4 টাকা বের করছিলেন, এখান থেকে কয় টাকা বের করেন তো দেখি তো, কিভাবে করবেন বলেন, আমাকে বলেন। হাইয়েস্ট অ্যাক্টিভিটি কত? 5000। আর লোয়েস্ট অ্যাক্টিভিটি কত? 4000। ডিফারেন্স কত? 1000। 1000। এখন আসেন খরচে, এখানে হাইয়েস্ট খরচ কত? 90000 থেকে 78000 বাদ দেন, কত থাকে? 12000। 12000। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 12000, এখানে ডিফারেন্স হচ্ছে 1000। তাহলে 12000-কে 1000 দিয়ে ভাগ করেন, তাহলে পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত? স্যার 12 টাকা। 12 টাকা। 12000-কে 1000 দিয়ে ভাগ দিলে কত হয়? 12 টাকা। তার 12 টাকা।
এখন আসেন এই ৭৮,০০০ টাকা এবার ভাঙেন, 1 ইউনিট ভেরিয়েবল কস্ট 12 টাকা, তাহলে 4,000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 40,000। কত? স্যার 48,000। 48,000। 1 ইউনিটের জন্য 12 টাকা, আর 4,000 ইউনিটের জন্য কত হবে? 4,000 ইন্টু 12 কত হয়? 4,000 12 48,000। আরে আপনার কাছে মনে ক্যালকুলেটর নিয়ে বসেন নাই, একটু ক্যালকুলেটর নিয়ে বসবেন। হ্যাঁ, সবাই ক্যালকুলেটর নিয়ে বসবেন। আমার কাছে আমার ক্যালকুলেটর নাই, সাথে নাই, এই জন্য আমি আচ্ছা এক্সেল ওপেন করে দেখাইতে পারি। স্যার আছে আমাদের কাছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন আসেন তাহলে কত? 4,000 আর 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট আছে 12 টাকা করে, তাহলে 12 ইন্টু 4 কত? 48,000। তাহলে 78,000-এর ভিতরে 48,000 যদি ভেরিয়েবল হয় তাহলে ফিক্সড কত? 30,000। 30,000। তাহলে এখানে ফিক্সড কত? 30,000-ই হবে। তাহলে আপনি যদি বলেন যে এটা ভাঙেন, এটা ভেরিয়েবল কত, তাহলে 84,000 থেকে 30,000 বাদ দিয়ে দেন, তাহলে ভেরিয়েবলটা পেয়ে যাবেন। এখানে 90,000, এখানে ফিক্সড কত? 30,000। ফিক্সড 30,000, তাহলে ভেরিয়েবল কত? 90,000। 60,000। হ্যাঁ, হুম 60,000। তার মানে এই দুইটা বের করে ফেললাম। তার মানে এই দুইটা আপনাকে ভাঙতে বলছে যে এই 34,000-এর ভিতরে, 36,000-এর ভিতরে, 38,000-এর ভিতরে ফিক্সড কত, ভেরিয়েবল কত, আলাদা করেন। এই সেলস স্যালারিজ কমিশন 78,000, 84,000, 90,000 এটা মিক্সড কস্ট, এর মধ্যে ফিক্সড কত, ভেরিয়েবল কত আপনাকে সেপারেট করতে বলছে। একটা থেকে ফিক্সড কস্ট বের করেন, বাকি ফিক্সড কস্ট অন্যগুলোর মধ্যে বসাই দিয়ে ডিফারেন্সটা ভেরিয়েবল বের করে ফেলেন। প্রত্যেকটা আপনাকে মাল্টিপল করে করে বের করার দরকার নেই। বুঝছেন? স্যার আমার আর একটা কে বুঝেন কোশ্চেন নাই ছিল। বলেন? হ্যাঁ বলেন। স্যার আমাকে একটু আরেকবার মিক্স কস্ট চেনাটা উপায়টা একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, মিক্স কস্ট মানে এটা আইডেন্টিফাই করবো কেমনে মিক্স কস্ট, সেটা বলার জন্য আর কি। মনোয়ার, জি স্যার। মনোয়ার হাসান। আচ্ছা আচ্ছা, আপনি মিক্সড কস্ট কিভাবে বুঝবেন? আচ্ছা কেউ একজন বলেন তো, আমরা যে এই দুইটা যে মিক্সড কস্ট কিভাবে বুঝলাম, কেউ একজন একটু এক্সপ্লেন করেন তো। যে এক্সপ্লেন করবেন ওনারই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, মনে রেখে। যে কোনো একজন বলেন এই দুইটা যে মিক্সড কস্ট কিভাবে বুঝলাম, আর এগুলা যে মিক্সড কস্ট না কিভাবে বুঝলাম। মনোয়ার যে কোশ্চেনটা করলো, কেউ একজন বলেন। হ্যাঁ প্রথমে বলেন। হচ্ছে হুম প্রথমে হচ্ছে 78,000-কে হচ্ছে 4,000 দিয়ে ভাগ করব, প্রত্যেকটা ইউনিটকে আলাদা আলাদা করে ভাগ করব। যদি ভাগ হুম করার পরে যদি দেখি যে সবগুলা ইউনিট কস্ট ইকুয়াল আসতেছে, তখন এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর যদি ইকুয়াল না হয় তখন এটা হচ্ছে ফিক্স। ফিক্স যেটা সেটা তো আমাদের বোঝাই যায় যে 6,000 6,000 বা 21,000 21,000, এগুলো হচ্ছে ফিক্স। আর বাকি হুম যেগুলো থাকবে, ইউনিট যদি ইকুয়াল হয় তখন সেটা হচ্ছে ভ্যারিয়েবল, আর ইউনিট যদি ইকুয়াল না হয় সেটা হচ্ছে মিক্স। থ্যাংক ইউ মুন্নি আক্তার, আপনি আপনি একদম ক্লিয়ারলি বুঝছেন। এখন ইয়াতে বলেন, ওই যে কে যেন জানতে চাচ্ছিলেন, কে যেন কোশ্চেনটা করছিলেন, জি স্যার, আমি কি যেন নাম আপনার, আবার বলেন। স্যার মনোয়ার হাসান। হ্যাঁ মনোয়ার, মনোয়ার, হ্যাঁ মনোয়ার, আপনি এবার ওনার কথাটা কি বুঝছেন? মুন্নি আক্তার কি বললো বুঝছেন নাকি আরেকবার বলবে? মুন্নি আপনি আরেকবার বলেন। এখানে হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা একদম সেম দেওয়াই আছে যে 21,000 21,000, 6,000 6,000, তার মানে এটা তো ফিক্সড, এই জন্য এটা হচ্ছে ফিক্সড কস্ট। বাট বাকি হুম, যেগুলো আছে যে ওগুলো হচ্ছে ইউনিট গুলা সেম, মানে অ্যামাউন্ট গুলা সেম না। তো এই জন্য হচ্ছে আমাদের যে সেলস ইন ইউনিটস 4,000 4,500 5,000 এগুলো আছে, এগুলো দিয়ে আমাকে প্রত্যেকটা ইউনিট ভাগ করতে হবে। ভাগ করার পরে যদি আমি দেখি যে প্রত্যেকটা ইউনিট যদি ইকুয়াল আসতেছে, সেম আসতেছে, যেমন হচ্ছে 60, প্রত্যেকটারে যদি 60 আসে, তখন এটা আমি বুঝবো এটা যে আমার ভ্যারিয়েবল কস্ট। আর ইয়েস, প্রত্যেকটা ভাগ করার পর যদি আমি দেখি যে না আমার ইকুয়াল আসতেছে না, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 70, একটা হচ্ছে 50, তো তখন আমি বুঝবো এটা হচ্ছে আমার মিক্স কস্ট। ইয়েস। আচ্ছা, এখন মনোয়ার আপনাকে আমি আর একটু এখন বলি। দেখেন এই মুন্নি আক্তার যেটা বললেন, যে যদি দেখেন যে টাকাগুলো সমান, যেমন এখানে 15,000, 4,000 ইউনিট বানাইলেও 15,000, 4,500 যদি প্রডিউস করেন তাহলেও 15,000, 5,000 ইউনিট প্রডিউস করলেও 15,000, 4,000 ইউনিট প্রডিউস করলে ইন্স্যুরেন্স দিতে হয় 4,000, আপনি ফ্যাক্টরি ইন্স্যুরেন্স করছেন, সুতরাং আপনি যা বানান মাসে আপনি 6,000 টাকা ইন্স্যুরেন্স দিয়ে দিবেন।
দেখেন 4,500 ইউনিট বানাইছেন, ইন্স্যুরেন্স কোম্পানি এসে এসে কি আপনার ইউনিট গুনবে? ইউনিট গুনবে না, এসে এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। তাহলে 6,000 তারপরে এই যে 21,000 তার মানে এগুলো যেগুলো সমান, টাকাগুলো সমান, এটা ফিক্সড ফিক্সড কস্ট, কস্ট। এটা ফিক্সড কস্ট। এখন আসেন যেগুলো সমান না, যেমন 2,40,000, 2,70,000, 3,00,000, এগুলো সমান না। যেহেতু সমান না, সেটা আইদার ভেরিয়েবল হবে অথবা মিক্সড বলেন, মুন্নি যেটা বললো যে আইদার এটা ফিক্সড, আইদার এটা ভেরিয়েবল হবে অথবা সেটা মিক্সড হবে। এখন আসেন ভেরিয়েবল না মিক্সড কেমনে বুঝবো? আপনি এই টাকাকে 4,000 ইউনিট দিয়ে ভাগ করবেন, পার ইউনিট দেখেন কত, আর এখানে পার ইউনিট দেখেন কত। যদি দেখেন যে পার ইউনিট সমান মিলে গেছে, তার মানে এটা ভেরিয়েবল। দেখেন 2,40,000-কে 4,000 দিয়ে যদি ভাগ করেন তাহলে হয় 60। আপনি 2,70,000-কে 4,000, 4,500 দিয়ে যদি ভাগ করেন তাহলে দেখেন 60। এবার 60 স্যার। এখানে 3,00,000-কে যদি 5,000 দিয়ে ভাগ করেন তাহলেও দেখেন 60। তার মানে ইউনিট দিয়ে যখন ভাগ করেন তখন যদি প্রত্যেকটা টাকা সমান হয় তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল। আর যদি সমান না হয় তাহলে মিক্সড। যেমন আপনি আসেন এখানে শিপিং 34,000-কে 4,000 দিয়ে ভাগ করেন, দেখেন যা আসে। 36,000-কে 4,500 দিয়ে ভাগ করেন, দেখেন সেম আসে না। তার মানে এটা হচ্ছে মিক্সড। এখন যদি মিক্সড থাকে, মনোয়ার আপনি ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসেন যদি মিক্সড থাকে তাহলে মিক্সডকে আমাকে সেপারেট করে ফেলতে হবে। মানে ভেরিয়েবল কত এবং মিক্সড কত। ফিক্সড মানেই হচ্ছে যে এর ভিতরে একটা পোরশন আছে ভেরিয়েবল, একটা পোরশন আছে ফিক্সড। সুতরাং আমাকে এটা হাইলো মেথড দিয়ে করব স্যার, এটা বুঝতে পারছি। দুইটা মেথড দিয়ে করা যায়। আরেকটা মেথড আছে, আরেকটা কি মেথড বলেন? রিগ্রেশন। রিগ্রেশন, হ্যাঁ, লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। ওই মেথডটা যখন আসে তখন ওটা আমি পরে দেখাই দিব। এইভাবে কস্টগুলোকে সেপারেট করবে। এটা হচ্ছে 2 নাম্বার, যেটা বলছিল স্টেটে কস্ট ফর্মুলা। এখন আপনাকে বলছে যে কস্ট ফর্মুলা বানাইতে। এখন তাহলে শিপিং এর জন্য একটা ফর্মুলা হবে, স্যালারির জন্য একটা ফর্মুলা, সেপারেট ফর্মুলা হবে। তাহলে শিপিং এর জন্য ফর্মুলা কি? এই যে এখানে দেখেন, শিপিং এর ভেরিয়েবল কস্ট হচ্ছে 4 পার ইউনিট, আর স্যালারির হচ্ছে 12 পার ইউনিট। তাহলে এটা 4 ইন্টু এক্স আর এটা 12 ইন্টু এক্স। ওয়াই ইকুয়াল টু এ। এ মানে ফিক্সড কস্ট। এ মানে ফিক্সড কস্ট কত? আপনার এই শিপিং এর ফিক্সড কস্ট কত? 18,000। শিপিং এর ফিক্সড কস্ট হচ্ছে 18,000, স্যালারি ফিক্সড হচ্ছে 30,000, যেটা আপনারা ক্যালকুলেশন করলেন। তাহলে ওয়াই লিখবেন, ওয়াই ইকুয়াল টু এ মানে ফিক্সড কস্ট। শিপিং এর জন্য ফর্মুলা হবে ওয়াই ইকুয়াল টু 18,000 প্লাস পার ইউনিট কত? 4 ইন্টু এক্স। আর স্যালারির জন্য হবে ওয়াই ইকুয়াল টু 30,000 প্লাস 12 ইন্টু এক্স। পার ইউনিট হচ্ছে 12 ইন্টু এক্স। এই যে ফর্মুলাটা দেখেন, ওয়াই ইকুয়াল টু 18,000 প্লাস 4 ইন্টু এক্স। এখন কত ঘন্টা হবে? আর স্যালারির জন্য হবে ওয়াই ইকুয়াল টু 30 প্লাস 12 ইন্টু এক্স। বুঝছেন ইকুয়েশনটা সাজানো? বুঝছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন আসেন 3 নাম্বারটা। আপনাকে বলছে, থার্ড বলছে যেই স্যার। 5,000। জি বলেন। 5 মিনিট পরে আমাদের কলটা কেটে যাবে, আবার জয়েন করবে তাহলে সবাই? এটা কি 1 ঘন্টার লিমিট নাকি? জি স্যার। ওহো, এই সিগন্যাল ইয়া দিচ্ছে নাকি? ও 10 মিনিট পরে না, 5 মিনিট। আর 5 মিনিট। আচ্ছা, 5 মিনিটের মধ্যে ইয়া করে ফেলি, ঠিক আছে? মানে এই পর্যন্তই থাকুক, অসুবিধা নেই, ঠিক আছে? আপনি একটা কাজ করেন, ওই যেহেতু আপনাদের পরে তো একটা ক্লাস আছে না, কয়টা থেকে? 2:30 থেকে। 2:30 থেকে আপনাদের ক্লাস আছে না? না স্যার, আমাদের 2:30 থেকে নাই, বাট স্যার ক্লাস পরে আছে স্যার আরেকটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনি ইয়া করেন, ওই যে স্ক্রিনশট নিয়ে অ্যাটেন্ডেন্সটা গ্রুপে দিয়ে দেন। আর যাদেরকে পাই না ওনাদের, যাদেরকে পাই না ওনারা কিন্তু অ্যাবসেন্ট হবেন। এই যে যাদেরকে ডেকে পাই না। জি স্যার। স্যার হচ্ছে যাকে ডাকছিলেন আঞ্জুমানারা, ও হচ্ছে স্যার আমাকে মেসেজ দিছিল ওর মাইকে প্রবলেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হইতে পারে টেকনিক্যালি প্রবলেম। সবাই মেসেজে একটু আইডিটা লিখে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, আপনারা একটু গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, আমি এখন ইয়াটা একটু আপনার 4 মিনিটের মধ্যে একটু ইয়াটা করে ফেলি। এখানে দেখেন আমাদের এটা ভেরিয়েবল কস্ট, অ্যাডভার্টাইজিং ফিক্সড কস্ট, শিপিং মিক্সড কস্ট। এই শিপিং এর মিক্সড কস্টে 38,000-এর ভিতরে ফিক্সড কত, ভেরিয়েবল কত আপনি জানেন, ভাগ করে ফেলছেন ওই রিকোয়ারমেন্ট 2 অনুযায়ী। আবার স্যালারিস এন্ড এক্সেস কমিশন 90,000, এই 90,000-এর ভিতরে ফিক্সড কত, ভেরিয়েবল কত, এটাও আপনি জেনে গেছেন। তার মানে সবগুলা খরচেরই আমরা এখন ফিক্সডও জানি, ভেরিয়েবল জানি। এখন বলছে কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটে এই 5,000-এর এই কলামটা করতে। তাহলে প্রথম হচ্ছে সেলস লেখেন 5,000, 5 লাখ,
মাইনাস ভেরিয়েবল কস্ট। এখন ভেরিয়েবল গুলোকে একসাথে করেন। কস্ট অফ গুডস সোল্ড এটা ছিল ভেরিয়েবল, অ্যাডভার্টাইজিং হবে না। শিপিং এক্সপেন্সের 38,000-এর ভিতরে যে ভেরিয়েবল যতটুকু ছিল এতটুকু নিবেন, স্যালারির মধ্যে ভেরিয়েবল যতটুকু ছিল এতটুকু নিবেন, ইন্স্যুরেন্স যাবে না, ডেপ্রিসিয়েশন যাবে না, কারণ এগুলো ফিক্সড কস্ট। তার মানে টোটাল এবার দেখেন 5,000-এর জন্য যদি করি, এই যে দেখেন 5 লাখ সেলস, ভেরিয়েবল কস্ট গুলো বাদ দেন। ভেরিয়েবল ছিল কস্ট অফ গুডস সোল্ড, শিপিং এর ভেরিয়েবল ছিল 20,000, আর স্যালারি কমিশনের ভেরিয়েবল ছিল 60,000, যেটা আমরা হাইলো মেথড দিয়ে আলাদা করে বের করছি। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট 3,80,000, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 1,20,000। তারপরে ফিক্সড কস্ট সব বাদ দেন। ফিক্সড কস্ট গুলো কি কি ছিল এখানে, যেগুলো ফিক্সড ছিল সলিউশনের মধ্যে, এই যে অ্যাডভার্টাইজিংটা ফিক্সড ছিল 21,000 বসান, শিপিং এর মধ্যে কিছু ফিক্সড ছিল, স্যালারির মধ্যে কিছু ফিক্সড ছিল, বাকি থাকে ইন্স্যুরেন্স এবং ডেপ্রিসিয়েশন, এই দুইটাও ফিক্সড 15,000 6,000। তাহলে টোটাল ফিক্সড কস্ট গুলোকে একসাথে করে, মানে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিব আর ফিক্সড কস্ট বাদ দিব আলাদাভাবে। এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট। এই ফরম্যাটে যদি আমি সাজাই তাহলে নেট অপারেটিং ইনকাম হয় কত 30,000, আর আপনি যদি ট্রেডিশনাল ফরম্যাটে করেন তাহলে ইনকাম কত 30,000। এখানে ট্রেডিশনাল ফরম্যাট থেকে বলছে ফরম্যাটটা চেঞ্জ করে আপনি কন্ট্রিবিউশন ফরম্যাটে করেন। তাহলে কন্ট্রিবিউশন ফরম্যাটে করলে মিক্সড কস্ট গুলোকে আমাকে আলাদা করে ফিক্সড ভেরিয়েবল সেপারেট করে প্রথম ভেরিয়েবল কস্ট বাদ দিব, তারপরে ফিক্সড কস্ট বাদ দিব। এই হচ্ছে নরমাল ট্রেডিশনাল ফরম্যাট। বুঝতে পারছেন? বলেন কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কারো কোনো কোশ্চেন আছে? আছে কারো কোনো কোশ্চেন? আচ্ছা সাদিয়া, আপনি সাদিয়া কে জানো, সিয়ার জি স্যার। সাদিয়া, আপনি রবিবার সোমবার এই 2 দিন আপনাদের কখন ক্লাস? একটা এক্সট্রা ক্লাস লাগবে। স্যার রবিবারে ক্লাস, আপনার সাথে ক্লাস কখন? রবিবারে তো স্যার ক্লাস নেই। নাই, এমনি একটা এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য বলতেছি, 1 ঘন্টার জন্য। স্যার রবিবারে হচ্ছে আমাদের কালকে ক্লাস আছে স্যার, একটা সেকেন্ড একটু দেখে বলি। আচ্ছা এক কাজ করেন, আমাকে একটু একটা গ্রুপে স্যার রাত 8টায়। রবিবারে আমাদের ডে অফ স্যার। রবিবারে ডে অফ, সোমবারে স্যার আমাদের ডে অফ। তাহলে সোমবারে একটা ক্লাস রাখেন। হ্যাঁ, আমি টাইমটা দিয়ে দিব না। স্যার ঠিক আছে? সন্ধ্যার পরে? না না, ডেতে টাইম, ডে এর মধ্যে, আচ্ছা ঠিক রাতে আছে না। স্যার। আর স্যার কালকে হচ্ছে আমাদের 11:30 থেকে। কালকে বাদ দেন, সাড়ে- সোমবারে হলেই হবে, সোমবার হলেই হবে। ওকে স্যার। তাহলে সোমবারের টাইমটা আমি গ্রুপে বলে দিব না কখন নিব, আপনারা একটু প্রিপেয়ার থাকেন। হ্যাঁ, আর যদি আপনারা সুইটেবল টাইম মনে করেন আপনারা একটু গ্রুপে দিয়ে দেন। আপনি কি অ্যাটেন্ডেন্সটা দিবেন গ্রুপে? স্যার আমি হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা একটু, এই যে এখন ক্লোজ হয়ে যাবে তো। আর সোমবারে আমরা 1 ঘন্টার একটা ক্লাস নিব। আপনারা যদি টাইম সুইটেবল থাকে ডে এর মধ্যে আপনারা একটু গ্রুপে দিয়ে রাখেন, না হলে আমি পরে সেট করে দিব। ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ভালো থাকেন সবাই।